আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকের গল্পটি খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটি কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। যাই হোক, আমি আর কথা বলাচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মিম আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমি আপনাকে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে, যদি সবার মাঝে প্রকাশ করার মতো হয়ে থাকে, তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমি আমার দুইটা ফ্রেন্ড, একজনের নাম রবিন আর একজনের নাম রানা। আমরা তিনজনে মিলে একটি ইউটিউব চ্যানেল চালাই। আমাদের চ্যানেলটিতে আমরা বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন গ্রামের বিভিন্ন ভয়ানক কিছু ঘটনাগুলো তুলে ধরি সেই ভিডিওর মাধ্যমে। আমরা পুরোটাই সত্যি ঘটনা তুলে ধরি। আমরা এই ঘটনাগুলো যাদের থেকে কালেক্ট করি, তারা আমাদেরকে পুরো ঘটনাটি আগে বেশ ভালোভাবে শুনিয়ে থাকে। তারপরে আমরা সেই ঘটনার উপরে রিসার্চ করা শুরু করি। এখান থেকে যেই ফলাফলটা আমরা পেয়ে থাকি, সেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। বিষয়গুলো হলো, কোনো ভয়ানক জিন বা কোনো ভয়ানক আত্মা যদি কোথাও থেকে থাকে, তাহলে তাদেরকে আমরা খুঁজে বের করে মূলত আমরা জিনদেরকে মুক্তি দিয়ে থাকি বা আত্মাদেরকেও মুক্তি দিয়ে থাকি। আমরা জানি আত্মা বলে কিছু হয় না, আসলে এটাই বাস্তব। আত্মা বলে কিছুই হয় না, সব কিছু জিনের কারসাজি। জিন তো আছে, জিনকে তো আর অবিশ্বাস করা যায় না। যাই হোক, এরকম একটি জিনের ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি আর কথা বাড়াচ্ছি না, মূল ঘটনায় চলে যাই। আমার বন্ধু রবিন আর রানা দুজনে আমাকে একটি এলাকার নাম বলে। সে এলাকাতে নাকি একটি পুরনো ভাঙা বাড়ি আছে। সেই বাড়িটা নাকি 1971 সাল থেকে বন্ধই পড়ে আছে। আশেপাশের এলাকার লোকজন বলে সেই বাড়িতে নাকি কোন একটা জিন থাকে। সেই জিনটা নাকি অনেক পুরনো। আমরা মূলত সেই পুরনো জিনটার খোঁজেই চলে যাই। যেতে যেতে প্রায় আমাদের রাত পেরিয়ে যায়। পরদিন সকালবেলা আমরা সেই এলাকাতে পা দেই। মূলত এলাকাটা খুবই নির্জন, আশেপাশে খুব একটা লোক চোখে পড়ে না। আমরা খুঁজতে খুঁজতে সেই বাড়িটা পেয়ে যাই। বাড়িটার বাইরে থেকে দেখলাম বাড়িটার আশেপাশে অনেক বড় বড় গাছপালা। আশেপাশে কোনো লোক নেই, এমনকি কোনো একটা প্রাণীও আমাদের চোখে পড়ল না। বিষয়টা খুবই অস্বাভাবিক। এরকম একটা বাড়ির আশেপাশে কিছু না হলেও তো শিয়াল কুকুর থাকার কথা, কিন্তু এখানে তো কিছুই নেই। আমাদের মনে সন্দেহ ঢুকে গেল, এটাই বাস্তব হতে পারে, হয়তোবা এই বাড়িতে কোনো জিন অবশ্যই আছে। আমাদের চোখ পড়ল মূলত সেই বাড়িটার ছাদের উপরে কিছু একটা নড়াচড়া করতে দেখলাম। আমি আমার বন্ধু রবিনকে বললাম, তুই এই বিল্ডিং এর ছাদে যাবি, যে ছাদের উপরে এক কোনায় একটি সিসি ক্যামেরা রেখে আসবি, বাকিটা আমি দেখতেছি। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। রবিন চলে গেল বাড়িটার ছাদের উপরে, যে একটি ক্যামেরা রেখে আসলো। আমরা ক্যামেরা স্পষ্ট দেখতে পাচ্তেছি, আমাদের একটি ক্যামেরা দিয়েই পুরো ছাদটা কভার হয়ে গিয়েছে। আমি রানাকে বললাম, তুই একটি ক্যামেরা এই গেটের সামনে রাখবি, দেখবি ভিতর থেকে কেউ যেন বাইরে না আসে আর বাইরে থেকে কেউ যাতে ভিতরে না যায়। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। রানাও বাইরে একটি ক্যামেরা সেট করে দিল। মূলত পুরো গেটটা কভার হয়ে গিয়েছে। আমাদের মূল উদ্দেশ্য গেট আর ছাদ।
যাতে ছাদ দিয়েও কেউ ভিতরে না ঢুকতে পারে আর গেট দিয়েও কেউ ভিতরে না যেতে পারে। আমরা তিনজনে ঘরের ভিতরে চলে গেলাম। আমরা সেই দিনটা প্রায় ঘরের ভিতরেই, প্রত্যেকটা ঘরে আমরা বেশ ভালোভাবে চেক করি। ঘরের ভিতরে ঢোকার কোনো বিকল্প পথ নেই, শুধুমাত্র মেন গেট ছাড়া। মেন গেট আর ছাদের গেট, এই দুইটা ছাড়া বিকল্প কোনো পথ নেই যে ঘরের ভিতরে ঢুকবে। আমরা মেন গেটে আর ছাদে দুই জায়গায় ক্যামেরা ফিট করে দিয়েছি, যাতে ভিতর থেকে বা বাইরে থেকে কেউ বেরোতে না পারে। আমরা সেদিক থেকে লক্ষ্য রাখব। আমাদের একটি ঘরে আমরা ক্যামেরা, মূলত মেন অফিসটা করলাম। সেই অফিসে আমরা তিনজনে বসে আছি। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা লেগে গেল, মাগরিব আজান দিয়ে দিয়েছে। প্রথমে আমরা খাবার বের করে তিনজনে খেয়ে নিলাম। খাবার খেয়ে আমরা তাকিয়ে আছি মনিটরের দিকে, কখন কে আসে। দেখা যাক এটা কি সত্যি কোনো জিন নাকি কোনো মানুষ। আমরা মনিটরের দিকে তাকিয়ে আছি। তাকিয়ে থাকতে থাকতে প্রায় তখন বাজে রাত 12টা। সেই মুহূর্তে হঠাৎ করে ছাদের উপরের ক্যামেরাটাই বন্ধ হয়ে যায়। ক্যামেরাটি বন্ধ হয়ে যাওয়াতে আমার মনের ভিতরে সন্দেহ যেন আরও গভীরভাবে বাসা বাঁধল। আমরা আর বুঝতে বাকি রইল না, অবশ্যই এই বাড়িতে কিছু না কিছু অবশ্যই আছে। আমার বন্ধু রনি আমাকে বললো ইলেকট্রিক্যাল জিনিস সমস্যা হতেই পারে। আমিও ভাবতেছি হ্যাঁ, কথা তো বাস্তব, ইলেকট্রিক্যাল জিনিস কোনো না কোনো সমস্যা হতেই পারে। আমার বন্ধু রানা, তার সারা শরীর যেন ঘেমে গিয়েছে। আমরা সেই ঘরের ভিতরেই একটা দুটা না 3টা ফ্যান চালানো আছে, এর ভিতরে ওর শরীরটা ঘামতেছে। বিষয়টা একটু অস্বাভাবিক। আমরা আর বুঝতে বাকি রইল না, সে অবশ্যই ভয় পেতেছে, তার ভয়তে এই অবস্থা। আমি রানাকে বললাম, কি রানা, তোর কোনো সমস্যা হচ্ছে? রানা আমাকে বলল, না কি হবে। আমি রানাকে বললাম, তাইলে তোর শরীরটা ঘামতেছে কেন? রানা বলল, জানি না কেন এরকম হচ্ছে। রবিন বলল, আচ্ছা আমি ক্যামেরাটা দেখে আসি। তাই বলে রবিন একা একা বেরিয়ে গেল ছাদের উদ্দেশ্যে। হঠাৎ করে মনিটর দিকে তাকিয়ে দেখি ছাদের উপরে ক্যামেরাটি চালু হয়েছে। ক্যামেরার সামনেই একটি লোক দাঁড়িয়ে আছে, সে মূলত পিছন দিকে হয়ে আছে। কিছুক্ষণ লক্ষ্য করে দেখার পর বুঝলাম সে পিছন দিকে হয়ে নেই, সে সামনের দিকে আছে, তার মাথাটা উল্টানো। আমি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি, তার মাথাটা কেমন করে উল্টানো থাকে। আমি রবিনকে ফোন দিচ্ছি, রবিন ফোন উঠাচ্ছে না। আমি রানাকে বললাম, তুই খুবই দ্রুত যা, যে রবিনকে ডেকে নিয়ে আয়। রবিনের ছাদের উপরে যাওয়াটা মোটেও ঠিক হবে না, এই খারাপ জিনটা রবিনকে মেরে ফেলবে। রানা তো ভয়ে যেন ওখান থেকে আর নড়তে পারতেছে না। রানাকে আমি কথা বলতেছি, রানার যেন কথাগুলো তার গায়ে লাগতেছে না। আমি রানাকে ধাক্কা দিলাম, রানা মাটিতে লুটিয়ে পড়ল। রানাও যেন আর কথা বলে না। বিষয়টা দেখে আমি যেন হতভম্ব হয়ে গিয়েছি। আমি কাকে রেখে যাব আর কাকে বাঁচাতে যাব, আমি কি করব কিছুই বুঝতে পারি না। এদিকে যদি রানাকে রেখে যাই তাহলে রবিনের কোনো যদি ক্ষতি হয়ে যায়, আবার যদি রবিনের কাছে যাই তাইলে আবার যদি রানার কোনো ক্ষতি হয়ে যায়, এই খারাপ দিনটা তো কাউকে না কাউকে মেরেই ফেলবে। আমি কি করব? এর ভিতরে হঠাৎ করে দেখলাম রানা লাফিয়ে উঠেছে, উঠে বলতেছে, রবিন কোথায়, রবিন কোথায়? আমি বললাম, রবিন বাইরে আছে, তাড়াতাড়ি চল। তাই বলে রানাকে নিয়ে আমি রবিনের কাছে চলে যাই। ছাদের উপরে যেয়ে দেখি রবিন ছাদের উপরে লুটিয়ে পড়ে আছে। আমি যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না রবিনের কি হয়ে গিয়েছে। আমি এক মুহূর্তের জন্য হলেও ভেবে নিয়েছিলাম হয়তোবা জিনটি রবিনকে মেরে ফেলেছে। আমি রবিনকে ডাক দিলাম, রবিন কোনো কথা বলে না। রানাকে বললাম, শিগগিরই পানি নিয়ে আয়। রানা দৌড়ে যেয়ে পানি নিয়ে এলো। রবিনের চোখে মুখে দিতেই রবিন লাফিয়ে উঠল। আমি রবিনকে বললাম, কিরে কি হয়েছে? রবিন আমাকে বলল, আমি জানি না, ছাদের উপরে আসছি কে জানে পিছন থেকে আমার মাথায় বাড়ি দিয়েছে। বাড়ি খেয়ে আমি
এখানে পড়ে গেছি, পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখলাম তোরা এখানে। আমি রবিনকে বললাম, আচ্ছা এখান থেকে চল, এখানে আমাদের থাকাটা মোটেও ঠিক হবে না। রবিন আমাকে বললো, না এখানে কি আছে এটা আমি দেখেই যাব, তার আগে এখান থেকে নড়ব না। আমি রবিনকে অনেকবারই বললাম, রানাও রবিনকে বলল, কিন্তু রবিন বাইরে যেতে রাজি হয় না। শেষ পর্যন্ত আমরা সেখানেই থেকে যাই। আমরা আবারও চলে গেলাম আমাদের মনিটর রুমে। মনিটর রুমে যেয়ে আবারও তাকিয়ে আছি। এবার হঠাৎ করে কোথায় থেকে জানি এক ঝাঁক মৌমাছি এসে আমাদের গেটের যেই সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরার উপরে পড়ে। আমরা কি করব? রবিন বলতেছে, এই মৌমাছিগুলো তো অনেক সমস্যা করতেছে। আমার তো বুঝতে আর বাকি রইল না, এটা ওই মৌমাছি না, এটা সেই খারাপ জিনের প্রভাব। আমি ঠিকই বুঝতে পারতেছি এটা ওই জিনি করতেছে। হঠাৎ করে বাইরে থেকে কারো কান্নার আওয়াজ, কোনো একজন ছেলে কান্না করতেছে। কান্নার আওয়াজ শুনে যেন আমি হতভম্ব হয়ে গিয়েছি। আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারতেছি না। এই কেমন কান্নার আওয়াজ? এরকম ভাবে কেউ কান্না করে নাকি? সে কি হাসতেছে না কান্না করতেছে? আমি কিছুই বুঝতে পারতেছি না। রানা বলতেছে সে হাসতেছে, কিন্তু রবিন বলতেছে না সে কান্না করতেছে। আমারও মনে হচ্ছে হ্যাঁ সে কান্না করতেছে। আমরা সেই কান্নাকে ফলো করতে লাগলাম। ফলো করতে করতে কিছু দূর চলে গেলাম। আমরা যেতে যেতে প্রায় ছাদের উপরে চলে গিয়েছি। ছাদের উপরে যেয়ে দেখি ছাদের এক কোনায় একটি বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? লোকটি আমার প্রশ্নে কোনো উত্তর দেয় না। আমি আবারও জিজ্ঞেস করলাম, কে আপনি? ছাদের উপরে কি করেন? আপনি আমার দিকে তাকান। লোকটি আমাদের দিকে তাকালো। আমি যেন তার মুখটা দেখে আর দাঁড়িয়ে থাকতে পারি না। এত ভয়ানক চেহারা তার, এত ভয়ঙ্কর লোক আমি কখনো দেখিনি। তার মুখটার কি বিচ্ছিরি অবস্থা, তার হাতের নখগুলো বড় বড়, তার চুলগুলো উস্কো খুস্কো। সে আমাদের দিকে তাকিয়েছে, কিন্তু তার পুরো শরীরটা যেরকম ছিল সেই রকমই আছে। সে কাল্লাটা ঘুরিয়ে নিয়েছে, সেই কাল্লাটা পুরোটাই ঘুরিয়ে আমাদের দিকে নিয়েছে, সামনের দিক থেকে পিছন দিকে হয়ে আছে। আর লোকটিকে দেখে রানা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমরা দুজনে রানাকে নিয়ে আবারও চলে এলাম মনিটর রুমে। আমরা ওখানে কেমন করে থাকবো এটা বুঝতে পারতেছি না। হঠাৎ করে মনিটরের দিকে তাকিয়ে দেখি মনিটরের ভিতর থেকে একটি হাত বেরিয়ে আসতেছে। হাতটা দেখে যেন আমরা ওখানে আর দাঁড়িয়ে থাকলাম না। রানাকে কোলে নিয়ে ওখান থেকে আমরা বেরোনোর অনেক চেষ্টা করতেছি, কিন্তু বেরোতে পারতেছি না। চতুর্দিকে জানালা দরজা বন্ধ, বাইরে থেকে কে জানি লেগে দিয়েছে। আমি কেমন করে বাড়াবো এটা বুঝতে পারতেছি না। হঠাৎ করে কিছু একটা এসে পড়লো রানার বুকের উপরে। রানার বুকের উপরে পড়ে রানা আমাদের হাত থেকে মাটিতে লুটিয়ে পড়লো। রানার মুখ দিয়ে সমানে রক্ত পড়তে লাগলো। রানা কোনো কথা বলে না। আমরা রানাকে বাঁচানোর অনেক চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। শেষ পর্যন্ত রানা ওখানে মারা যায়। রানা আমাদের চোখের সামনে মারা যায়। রানাকে আমরা বাঁচাতে পারলাম না। এখন কি করব? রানার বাবা মাকে আমরা কি উত্তর দিব? রানা আর এই পৃথিবীতে নেই। রানা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে পরপারে। রানাকে কি বলবো আমরা? রানার বাবা মাকে কি বলবো? রানা যদি আমাদের সঙ্গে আজ না আসতো তাহলে হয়তো রানাকে এভাবে মরতে হতো না। আমারও চিন্তা ভাবনা, আমি রানাকে যে মেরেছে তাকে ছাড়বো না, তাকে মেরে ফেলবো, তাকে চিরতরের মতো শেষ করে দিব। আমি ফোন দিলাম আমার পরিচিত একটি কবিরাজের কাছে। কবিরাজ খুবই দ্রুত চলে এলো আমাদের কাছে। কবিরাজ এসে সরাসরি আমাদের ঘরে ঢুকে পড়লো। ঘরে ঢুকেই কবিরাজ আমাকে বলল, কি হয়েছে মা? আমি কবিরাজকে সব ঘটনা খুলে বললাম। রানাকে রেখে দিয়েছি এক জায়গায়, রানাকেও আর বের করতে পারলাম না। রানাকে ঘরের ভিতরে রেখে দিয়েছি। কবিরাজ বলল, আমি বিষয়টা দেখতেছি। তাই বলে কবিরাজ মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়তে পড়তে এক সময় চতুর্দিকেই আলো যেন ঝিলমিল করতে লাগলো। চতুর্দিকে যেন অন্ধকার নেমে এসেছে। একে তো রাত্রেবেলা, তাই ভিতরেই আরো অন্ধকার নেমে এসেছে। চতুর্দিকে এমন ভাবে বাতাস বইতে লাগলো, মনে হচ্ছে বাইরের গাছগুলো যেন ভেঙে যাবে। এসব দেখতে দেখতে হঠাৎ করে একটি আগুনের দলা এসে পড়লো সেই কবিরাজের সামনে। কবিরাজকে বলতেছে, আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব। আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোরা এখান থেকে বেরোতে পারবি না। সেই লোকটির মতো তোদেরকে মেরে ফেলবো। কবিরাজ বলল,
তুই আমার কিছুই করতে পারবি না, আগে দেখ তুই বাঁচিস কিনা। তাই বলে কবিরাজ মন্ত্র পড়তে লাগলো। রীতিমতো আমি যেন হতভম্ব হয়ে তাকিয়ে আছি লোকটির দিকে। কত বড় লোক, এত বড়, আরে এত লম্বা লোকটি, তাকে যেন দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। ক্যামেরার ভিতর যেরকম দেখেছিলাম আর তখন সামনাসামনি যেরকম দেখেছিলাম, এখন যেন তার থেকে ভিন্ন রকম দেখতে। আমার পুরোপুরি বিশ্বাস এটা সেই লোক না, এটা অন্য কোনো লোক, এটা অন্য কোনো জিন। এটা সেই জিন না, সেই বয়স্ক জিনটা আসলে এরকম না। আমি কবিরাজকে বললাম, এটা সেই জিন না, ওই জিনটা আরো একটা। সেই কবিরাজ ওই জিনটিকে বলল, তুই কে তাই বল। জিনটি বলল, আমার পরিচয় দিয়ে তুই কী করবি? আমি ওই ছেলেকে মেরে ফেলেছি, তোদেরকে মেরে ফেলবো। কবিরাজ বলল, তুই ওকে মারিস নি, কে মেরেছে সত্যি করে বল, নাহলে কিন্তু তুই এখান থেকে জ্যান্ত ফিরে যেতে পারবি না। কবিরাজকে বলতেছে, আমি মেরেছি, আমি মেরেছি ওকে, তোদেরকেও মেরে ফেলবো। কবিরাজে কি একটা মন্ত্র পড়ে পাউডার ছিটিয়ে দিল তার গায়ে। সে যেন খুবই ভয়ানকভাবে চিৎকার করতে লাগলো। তার চিৎকারে যেন পুরো অঞ্চলটা কেঁপে উঠেছে। এত ভয়ানকভাবে কেউ চিৎকার করতে পারে, আমি এটা নিজের কানে না শুনলে বিশ্বাস করতে পারতাম না। চিৎকার করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়লো। এই লোকটি মাটি থেকে আর উঠতে পারে না। কবিরাজ আবারও কিছু একটা মন্ত্রে আবারও পাউডার ছিটিয়ে দিল তার গায়ে। সেই লোকটি ওখানে ছটফট করতেছে, ছটফট করতে করতে সেই লোকটি ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। সেই জিনটিকে কবিরাজ বোতলবন্দি করে নেয়। বোতলবন্দি করে নিয়ে আবার মন্ত্র পড়তে লাগলো। এবার যেন আরো একটি ভিন্ন রকম চিত্র আমাদের চোখে পড়লো। এবার আরো ভয়ানকভাবে কিছু শিয়াল ডাকতে লাগলো। আর শুধু তাই না, ঘরের বাইরে থেকে খুবই ভয়ানকভাবে কুকুর চিৎকার করতেছে। কুকুরের চিৎকার আর শিয়ালের ডাক আমরা বেশ ভালোভাবে বুঝতে পারতেছি। এর ভিতরেই আবারও হঠাৎ করে আগুনের দোলা এসে পড়লো কবিরাজের সামনে। এবার যেন সশরীরে দাঁড়ালো সেই জিনটি, সেই ভয়ানক জিন। তার পা দুটা উল্টানো, তার মাথাটা উল্টানো। সেই লোকটি কবিরাজকে বলল, তুই এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। কবিরাজ বলল, তুই আর কি মারবি, তুই নিজে বেঁচে থাকলে তো অন্যদেরকে মারবি। তাই বলে কবিরাজ মন্ত্র পড়ে আবারও পাউডার ছিটিয়ে দিল সেই জিনের গায়ে। সেই জিনটি যেন ছটফট করতে লাগলো, ছটফট করতেছে আর চিৎকার করতেছে। চিৎকার করতে করতে জিনটি এক পর্যায়ে কবিরাজের গলাটি চেপে ধরে এই কবিরাজকে ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অন্য জায়গায়। কবিরাজ কিছু একটার সঙ্গে বাড়ি খেয়ে ওখানেই পড়ে মারা যায়। কবিরাজও মারা গেল। এরকম করতে করতে প্রায় ফজরের আজান দিয়ে দিয়েছে। এর ভিতরেই জিনটি খুবই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। এদিকে ফজরের আজান দিয়ে দিয়েছে, সকাল হয়ে গেল। আমরা কবিরাজকে আর আমার বন্ধু রানাকে নিয়ে, আমি আর রবিন দুজনে দুটি লাশ নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। আমরা গ্রামবাসীর সাহায্য নিয়ে লাশটিকে নিয়ে আমরা চলে যাই আমাদের এলাকায়। আমরা কি করব, আমাদের চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল রানা। শুধু রানাই না, আরো একজন লোক মারা গেল, দুইটা নির্দোষ লোক মারা গেল আমাদের জন্য। আমরা কবিরাজের লাশটা কবিরাজের বাড়িতে পৌঁছে দিই। আর আমার বন্ধু রানার লাশটা নিয়ে আমরাই চলে যাই আমার বন্ধুর বাড়িতে। আমরা রানার বাবা মাকে প্রথমে কিছু বলিনি, পরে যখন রানার বাবা মাকে সব ঘটনা খুলে বললাম, রানার বাবা মা যেন ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না। রানার মা ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। আমার বন্ধু রানা এভাবে মারা গিয়েছে। বিশ্বাস করবেন না, ওখানে যদি আমি না থাকতাম তাহলে আমি কখনোই বিশ্বাস করতে পারতাম না একজন মানুষকে এইভাবে এত নৃশংসভাবে মারতে পারে কোনো একটা জিন। সেই জিনটা তো বেঁচেই গেল, কিন্তু খুব মাঝখানে আমরা আমাদের বন্ধুকে হারালাম। শুধু আমরা যে আমাদের বন্ধুকে হারিয়েছি তা না, একটি বাবা মারও বুক খালি হয়ে গেল শুধুমাত্র আমাদের কারণে। যাই হোক, আমাদের কারণে অনেক ক্ষতি হয়ে গিয়েছে। আমরা বর্তমানে পেশাটা ছেড়ে দিয়েছি। আপনার গল্পটি শুনে এই ঘটনাটি আমার মনে পড়ে গেল, তার কারণে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। যাই হোক, আমি
একটি কথাই আপনাদেরকে বলতে চাই, আপনারা কেউ এরকম রিস্ক নেবেন না। দয়া করে এই রকম কোনো ঘটনা ঘটাবেন না। আপনার একটি ভুলে শুধুমাত্র আপনার একার ক্ষতি হবে তাই না, আপনার ফ্যামিলিদেরও ক্ষতি হবে। শুধু ফ্যামিলি না, আপনার সঙ্গে যারা থাকবে তাদের ফ্যামিলিরও ক্ষতি, যে আপনার সঙ্গে যাবে তারও ক্ষতি। তাই আমি বলবো এরকম কোনো ঘটনা ঘটাবেন না আপনারা। দয়া করে এই মেসেজটি সবাই বেশ মনোযোগ দিয়ে শুনবেন। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম, জানি না কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিবেন। সুমন ভাই ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি, অবশ্যই আপনি মনোযোগ দিয়ে পড়ে সবার কাছে শেয়ার করে দিবেন। যাই হোক, আমার অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে, আমি আর কথা বাড়ছি না। সুমন ভাই আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যাই হোক, মিমাপুর ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জানি না ঘটনাটি সত্যি নাকি, তবে ঘটনাটি সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো আর খুবই ভয়ানক। এরকম কোনো ভয়ানক ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে যেয়ে থাকে তাইলে অবশ্যই আমাদের কাছে শেয়ার করে দিবেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবার নাম পরিচয় কিছু আপনাদের মাঝে প্রকাশ করলাম না। আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো, আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বানাতে চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার বাড়ি থেকেই কিছুটা দূরে একটি পুরনো পুকুর আছে। লোকমুখে শোনা যায় পুকুরটা নাকি খুবই খারাপ, পুকুরটাতে নাকি জিনেরা বাস করে। আমি কখনো নিজের চোখে দেখিনি। ওই পুকুরে কেউ গোসল করতেও যায় না, পুকুরের আশেপাশে কেউ ভুলেও তো যায় না। আমি একদিন ঠিক দুপুর বেলায় সেই পুকুরে গোসল করতে নামে, গোসল করতেছি, উঠে আসবো, এই সময়ে কিছু একটা আমার পায়ের সাথে বাজলো। আমি ডুবকি দিলাম, ডুবকি দিয়েই যেটা আমার পায়ের সাথে বেঁধেছিল ওইটা আমি উঠিয়ে নিয়ে আসি। উঠিয়ে নিয়ে আসি উপরে দেখলাম সেটা অন্য কিছু না, এক গাছা চুল। কিন্তু চুলটা একটি মহিলা। এক গাছা চুল পানির ভিতরে পড়ে আছে, বিষয়টা একটু অস্বাভাবিক না? এসব কথা ভাবতে ভাবতে আমি খুবই দ্রুত পানি থেকে উঠে এলাম। উঠে এক দৌড়ে আমি ওখান থেকে আমার বাড়িতে চলে যাই। আমি বাড়িতে যেয়ে যেন আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, বারবার সেই একই দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। সেই চুলগুলা কোথায় থেকে এলো? এত বড় চুল আর এত কালো ঘন চুল কই থেকে বা এলো? এরকম একটা পুকুরের ভিতরে এরকম চুল পাওয়া যাবে আমি তা ভাবতেও পারিনি। বিষয়টা ভাবতে যেন আমার পুরো শরীরটা শিউরে উঠতেছে। আমি কি করব? বারবার সেই একই দৃশ্য মনে পড়ে যাচ্ছে। বিষয়টা আমি যতই ভুলে থাকার চেষ্টা করি আমার যেন ততই আরো মনে পড়ে যায়। আমি সারা রাত ঘুমাতে পারি না। পরের দিনের সকালবেলা আমি আমার কিছু বড় ভাইদেরকে বিষয়টা খুলে বললাম। তারা সেই পুকুরে দেওয়ার সিদ্ধান্ত নিল। আমিও তাদের সঙ্গে যেতে রাজি হলাম। যেমন কথা তেমন কাজ। আমি আমার বড় ভাইদেরকে নিয়ে সেই পুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকক্ষণ যাবৎ পুকুরে খোঁজাখুঁজি করি, কিন্তু ওই চুলগুলো আমি আর পাই না। আমি তো নিজের চোখে দেখেছি চুল, নিজের চোখকে কেমন করে অবিশ্বাস করব? সবাই আমাকে নানান কথা বলতে লাগলো, আমিও মুখ বুঝে সহ্য করলাম। আমি তো জানি এ পুকুরে কিছু না কিছু আছে, আমি নিজের চোখকে কেমন করে বা অবিশ্বাস করি। আমি ওখানে আর কিছু বললাম না, ওখান থেকে আমার বাড়িতে চলে এলাম। এসব কথা ভাবতে ভাবতেই সন্ধ্যা পেরিয়ে গেল। খাবার খেয়ে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়েছে ঠিক, কিন্তু আমি তো ঘুমাতে পারতেছি না। সেই কথাগুলো আমার বারবার মনে পড়ে যাচ্ছে। সেই মাথার চুল, এই কথাটা আমি কেমন করে বা ভুলে থাকি? আমি কি করব? অনেকভাবে ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। কিছুক্ষণ পরে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি খুবই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। চতুর্দিকে খুঁজতে লাগি, কিন্তু কিছুই আমার চোখে পড়ে না।
শব্দ তো আমি পেয়েছি, কিছু না কিছু তো অবশ্যই পড়েছে, কিন্তু কি পড়েছে? আমি তো চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। কি পড়লো? এত জোরে কিসেরই বা শব্দ হলো? শেষ পর্যন্ত খুঁজে না পেয়ে আমি আমার ঘরে চলে যাই। ঘরে যেয়ে আমি আবার শুয়ে পড়ি। আমার চোখটা লেগে গিয়েছে, চোখে যেন ঘুম বাসা বেঁধেছে। আমিও ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই কে যেন বাইরে থেকে কান্না করতেছে। আমি খুবই দ্রুত উঠে দাঁড়ালাম। কান্নাটা রীতিমতো বেড়ে চলেছে। এটা কোনো মহিলার কান্না। সেই মহিলাটাকে কে বা কান্না করতেছে এত রাত্রে? আমি ঘরের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 3টা বাজে। এত রাত্রে কে কান্না করে? আমি আমার হাতে টর্চ লাইট নিয়ে বাইরে গেলাম। চতুর্দিকে বেশ ভালোভাবেই দেখি, কিন্তু কোথাও তো সেই মহিলাটাকে খুঁজে পাই না। এদিকে কান্না যেন বেড়ে চলেছে। কোথা থেকে কান্না আসতেছে? কে বা কান্না করতেছে? আমি খুঁজতে খুঁজতেই সেই পুকুরের কাছ বেঁচে চলে এলাম। দেখলাম পুকুরের উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে। পুকুরের উপরে, পানির উপরে কে দাঁড়িয়ে আছে? বিষয়টা একটু অস্বাভাবিক। একটু না, পুরোটাই অস্বাভাবিক। কেউ তো একজন আছে ওখানে, যে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে টর্চ লাইট মারলাম। তার শরীরে টর্চ লাইটে আলো পড়তে যেন সে খুবই দ্রুত দৌড়িয়ে পালাতে লাগলো। আমিও আর দেরি করলাম না। আমিও সেই পুকুরের পাড় দিয়ে দৌড়িয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করি। আমি তো যখন দৌড় দেই, টর্চটা আমি মাটির দিকে ধরে রাখি। পুকুরের এই পাড় থেকে ওই পাড় গেলাম। ওই পারে যেই টর্চ মারতে দেখলাম সেই মহিলাটি আর নেই। সেই মহিলাটি উধাও হয়ে গিয়েছে। কিন্তু কোথায় গেল? এত দ্রুত সময়ে একটা মহিলা এভাবে উধাও হয়ে যেতে পারে কেমন করে? আমরা আর বুঝতে বাকি রইল না। এটা সেই পুকুরের খারাপ আত্মা। আমি ওখান থেকে দৌড়ে আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমার ঘরের ভিতর ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দেই। আমাকে কে বা দেখবে? কেউ তো আমার খোঁজ খবর নিতে আসবে না। আমার বাড়িটা এমন জায়গায়, আবার আশেপাশে কারো বাড়ি নেই। কি করব? একা একা ঘরের কোণে বসে আছি। আমি ঘুমাতেও পারতেছি না। এর ভিতরে কে জানে দরজায় টোকা দিল। আমি বাইরে থেকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? সে লোকটি কোনো কথা বলো না। আবারও টোকা দিল। আমি আবারও জিজ্ঞেস করলাম, কে তুমি? দরজার ওপারে কি করো? আমার কাছে কি চাও? তোমার পরিচয়টা দাও। সে কোনো কথা বলে না। আমি থমকে গিয়েছি। কি করব একা একা এত রাত্রেবেলা? যদি এটা সেই খারাপ আত্মা হয় তাহলে তো আমাকে মেরে ফেলবে। এসব কথা ভাবতে ভাবতে আবারও সেই লোকটি দরজায় টোকা দিল। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। দরজার ফুকর দিয়ে যে জিনিসটা আমি দেখলাম, হয়তোবা আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। একটি মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটির পা নেই, পা দুটা উল্টানো। মহিলাটির পা দেখে আমি যেন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপরে আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালবেলা আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমি দেখি আমি বিছানায় শুয়ে আছি। কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে আমি তো মাটিতে পড়ে গিয়েছিলাম। আমি বিছানায় কিভাবে এলাম? বিষয়টা যেন অস্বাভাবিক। আমি নিজেকে নিজেই দোষী মনে করলাম, কারণ আমার দোষে আজ আমার এই অবস্থা। আমি আরে কি করব? কিছুই বুঝতে পারি না। আমি খুবই দ্রুত আমার ঘর থেকে বেরিয়ে সেই পুকুর পাড়ে চলে গেলাম। পুকুর পাড়ে যেয়ে আমি অঝরে কান্না করতে লাগলাম। কান্না করতেছি আর ডাকতেছি, কে তুমি? আমার সামনে এসো, আমাকে মুক্তি দাও। আমি এই ভুল আর কোনোদিনও করব না। আমি আর কখনো এই পুকুরের আশেপাশেও আসবো না। আমাকে মাফ করে দাও তুমি। কেউ কোনো কথা বলো না, কার কোনো সারা শব্দ পায় না।
শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আমি ওখান থেকে চলে এলাম। এসে আমার ঘরের ভিতরে বসে পড়ি। তখন বাজে প্রায় দুপুর 2টার মতো। কেউ একজন বাইরে থেকে আমাকে ডাকতেছে। আমি জানালা দিয়ে চতুর্দিকে খুঁজতে লাগলাম কে আমাকে ডাকতেছে, কিন্তু আশেপাশে কাউকে দেখি না। এটা তো কোনো মেয়ের কণ্ঠ না, এটা কোনো একজন পুরুষ। কেউ একজন আমাকে ডাকতেছে, কিন্তু এই ছেলেটি বা কে আমাকে ডাকতেছে? এ কে? আমাকে ডাকার কারণটাই বাকি। আমি মনে করেছি হয়তোবা আমার বাড়ির আশেপাশে কোনো এক লোক, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। আমি জানালা থেকে মুখটা ঘুরিয়ে নিলাম। এর ভিতরেই আমার মনে হলো জানালার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি খুবই দ্রুত আমি আবারও জানলার বাইরে তাকালাম। তাকিয়ে দেখলাম কেউই নেই, কিন্তু আমার তো মনে হচ্ছে পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি আবার পিছন দিকে ঘুরে তাকাই, আমার পিছনে কেউ নেই। আমার সঙ্গে এসব কেনই বা হচ্ছে? আমার সব থেকে বড় ভুল হয় পুকুরে যাওয়া। হয়তোবা সেই পুকুরে না গেলে আমার এরকম কোনো কিছু হতো না। আমি বারবার সেই পুকুরের কথা ভাবতেছি, আর আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। শুধু মনটা না, এই অত্যাচারগুলো কেমন করে আমি সহ্য করব? আমি শেষ পর্যন্ত কোনো উপায় খুঁজে না পেয়ে আমার বড় মামাকে ফোন দিলাম। আমার বড় মামা খুবই দ্রুত আমার বাসায় চলে এলো। এসে আমাকে বলতেছে, কি হয়েছে, এত তাড়াতাড়ি কেন বা ডাকলি? আমি আমার মামাকে সব ঘটনা খুলে বললাম। আমার মামা আমাকে বলল, এই বিষয়গুলো খুবই ডেঞ্জারাস। তুই ওই পুকুরে কেন বা গিয়েছিস? তোকে তো বারবার নিষেধ করা হয়েছে সেই পুকুরে যাবি না। আর তুই তো বেশ ভালোভাবেই জানিস ওই পুকুরের কি অবস্থা। তারপরেও তুই কেন গিয়েছিস? আর গিয়েছিস সে ভালো কথা, তুই এখন পর্যন্ত কোনো কবিরাজ কেন দেখাসনি? এই বিষয়গুলো নিয়ে তোর বসে থাকাটা মোটেও ঠিক হয়নি। তুই এক্ষুনি চল, আমরা কবিরাজের কাছে যাব। আমিও আর দেরি করলাম না। আমি আমার মামাকে নিয়ে দুজনে আমরা কবিরাজের কাছে চলে গেলাম। আমার মামা একটি কবিরাজের কাছে নিয়ে গেল আমাকে। কবিরাজ আমাকে দেখেই যেন চমকে উঠেছে। আমি কবিরাজকে বললাম, কি হয়েছে, এমন করে উঠলেন কেন? কবিরাজ বলল, তুমি ওই পুকুর পাড়ে কেন গিয়েছ? তোমার ওই পুকুর পাড়ে যাওয়াটা মোটেও ঠিক হয়নি। তুমি ওই পুকুর পাড়ে যেয়ে তোমার সব থেকে বড় ক্ষতি করেছো। তুমি আর কখনো এই পুকুর পাড়ে যাবে না। আর একটি কথা, তুমি ঠিক সন্ধ্যা 6টার সময় সেই পুকুর পাড়ে যাবে একবারের জন্য। যে একটি মোরগ রেখে আসবে সেই পুকুরের মাঝ বরাবর, রেখে ওখানে বলবে, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এখানে আসবো না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আশা করব তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি আমার উপর ভরসা রাখতে পারো, তোমার আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমরা হুজুরের হাদিয়াটা দিয়ে ওখান থেকে চলে আসি। আসার সময় বাজার থেকে একটি মোরগ কিনে নিয়ে আমরা খুবই দ্রুত আমাদের বাড়িতে চলে আসি। কিছুক্ষণ পর মাগরিব আজান দিয়ে দিয়েছে। আমিও আর দেরি করলাম না। হুজুরের কথা মতো আমি একাই চলে যাই সেই পুকুর পাড়ে। পুকুর পাড়ে যেয়ে পুকুরের মাঝ বরাবর সেই মোরগটা ছেড়ে দেই। মোরগটা দেখলাম সেই একই জায়গায় বসে আছে। এরকমভাবে পানির ওপরে মোরগ দাঁড়িয়ে থাকাটা আমার মোটেও ভালো মনে হলো না, কারণ আমি কিছু না হলেও আন্দাজ করতে পারতেছি এই মোরগটা সেই ভয়ানক আত্মাগুলো ধরে আছে। আমি ওখানেই অঝরে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে তাদেরকে বললাম, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এখানে আসবো না, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এই ভুল কখনো করব না। আমি তাই বলে খুবই দ্রুত ওখান থেকে চলে আসি। আসার পর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। যাই হোক সুমন ভাই, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে।
যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনি ভালো থাকবেন। এই বলে আমি আমার ঘটনাটি শেষ করলাম। যাই হোক, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আরেকটি কথা, আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না। অধিকাংশ লোকই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও। তাই আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। শহর থেকে কিছুটা দূরে একটি ফ্ল্যাট আছে। সে ফ্ল্যাটে একটাই বাসা, একটা মেয়ে স্কুল পড়ুয়া ছাত্রী। সেই ছাত্রীটা সেই বাড়িতেই থাকে। সে একাই থাকে, তার বাবা মা গ্রামে থাকে, সে একাই শহরে থাকে। শহর থেকে কিছুটা দূরে হওয়ার কারণে স্কুলে যাতায়াতের একটু সমস্যা হয়ে থাকে। তারপরও মেয়েটা সব কিছু মানিয়ে নিয়ে স্কুলে নিয়মিত যাওয়া আসি করে। হঠাৎ করে একদিন স্কুল থেকে ফেরার সময় একটি পুরনো দোকান থেকে একটি পুরনো আয়না কিনে নিয়ে আসে। আয়নাটা খুবই সুন্দর দেখতে, তার কারণে মেয়েটার আয়নাটা তার মনে ধরে, যার কারণে মেয়েটি আয়নাটা নিয়ে তার বাড়িতে চলে আসে। আয়নাটা নিয়ে আসাটাই হয়তোবা তার জীবনের সব থেকে বড় ভুল। মেয়েটা আয়নাটি তার দেওয়ালে লাগিয়ে দেয়, দিয়ে সে পড়তে বসে। প্রায় রাত 12টার মতো বেজে গেছে। মেয়েটির নাম তো আপনাদেরকে বলাই হয়নি। মেয়েটির নাম রুমি। রুমি 12টা বেজে গিয়েছে, তারপরও তার পড়া বন্ধ দেয়নি, কারণ সামনে পরীক্ষা। রুমি আবার রাত জেগে পড়ার অভ্যাস আছে, সে রাত জাগতে পারে। হঠাৎ করে কারো একজন কান্নার আওয়াজ রুমির কানে ভেসে এলো। রুমি চতুর্দিকে বেশ ভালোভাবেই খুঁজতে লাগলো, কিন্তু কাউকে পায় না। রুমি মনের ভুল ভেবে নিয়ে আবারও পড়তে বসলো। কিছুক্ষণ পরে আবারও সেই কান্নার আওয়াজ। রুমির সারা শরীরটা যেন শিউরে উঠেছে। কেউ একজন কান্না করতেছে, কিন্তু কে বা কান্না করে? একে একে 2বার আমার কানে এলো। রুমি যেন চিন্তায় পড়ে গিয়েছে। রুমি কি করবে? একা সেই বাসায় থাকে, তার আশেপাশে আর কেউই নেই। এই নির্জন এলাকায় রুমি একাই বাস করে। রুমি কোনো কিছু বুঝতে না পেরে রুমি আবারও পড়তে বসলো। কিছুক্ষণ পরে আবারও তীব্র জোরে কান্না করতে লাগলো। এটা কোন একজন মেয়ের কান্না। রুমি বেশ ভালোভাবে বুঝতে পেরেছে, কিন্তু কে কান্না করতেছে রুমি এটা এখনো বুঝতে পারেনি। রুমি কিছুক্ষণের জন্য হলেও ভেবে নিয়েছে হয়তোবা এটা কোনো চোরের কাজ হতে পারে। সে কান্না করে হয়তোবা আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। হয়তোবা ভয়তে আমি অজ্ঞান হয়ে যাব, এই সময় আমার ঘরটা লুট করে নিয়ে চলে যাবে। রুমি তার বিছানার পাশে থেকে একটি লাঠি হাতে নেয়, নিয়ে ঘরের ভিতরে বেশ ভালোভাবেই খুঁজতে লাগলো। রুমি ডাকতেছে আর বলতেছে, কে কে তুমি? কান্না করতেছো কেন? আমার সামনে এসো, নাইলে কিন্তু তোমার ক্ষতি করে ফেলবো আমি। মেয়েটি রীতিমতো কান্না করে চলেছে। রুমি হাঁটতে হাঁটতে আয়নার কাছ বেলে চলে গেল। আয়নার পাশে দাঁড়াতেই রুমির সারা শরীরটা যেন শিউরে উঠেছে। আয়না দিয়ে রুমি যেটা দেখলো এটা হয়তোবা রুমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রুমি আয়নার দিকে তাকিয়ে দেখলো আয়নাতে তারই প্রতীক ছায়া ভেসে উঠেছে, কিন্তু তার প্রতীক ছায়াটা খুবই ভয়ানকভাবে কান্না করতেছে। রুমি বিষয়টা দেখে যেন অবাক হয়ে তাকিয়ে আছে আয়নার দিকে। কি করবে রুমি? একা ঘরে, কেউই নেই আশেপাশে। রুমি না পারতেছে কান্না করতে, না পারছে চিৎকার দিতে। রুমি যেন অবাক দৃষ্টিতে দেখে আছে সে আয়নার দিকে। রুমি মেয়েটাকে জিজ্ঞেস করলো, তুমি কে? আমাকে দেখে কেনই কান্না করতেছ? তুমি তো আমার মতোই দেখতে, কিন্তু কান্না করতেছ কেন? মেয়েটি তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। রুমি আবারও জিজ্ঞেস করলো। মেয়েটি খুবই ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠে বলল, তুই এই আয়নাটা এই বাড়িতে নিয়ে এসে মোটেও ঠিক কাজ করিসনি। তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে, তোকে কেউই বাঁচাতে পারবে না। রুমি যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। রুমি শেষবারের মতো বলল, কেন?
কি হয়েছে? তুমি এই আয়নার ভিতরে কিভাবে বাইলে? তুমি কে? তোমার পরিচয়টা কি? মেয়েটি রুমির প্রশ্নের কোনো উত্তর দেয় না। রুমি খুবই দ্রুত আয়নাটির কাছ থেকে চলে গেল, যে তার ঘরের ভিতরে যে শুয়ে পড়ল। রুমি শুয়ে শুয়ে ভাবতেছে, এই মেয়েটি বা কে? মেয়েটি কোথা থেকে এসেছে? আমার সঙ্গে তার কি সম্পর্ক? মেয়েটি আমাকে দেখে এরকমভাবে কান্না করলো কেন? এরকম নানান প্রশ্ন রুমির মনের ভিতর ঘুরপাক খেতে লাগলো। রুমি কাউকে কিছু বলতে পারছে না। রুমি আবারও মনে মনে ভাবতে লাগলো, আমি যদি এসব কথা আমার আব্বুকে বলি, তাইলে হয়তোবা এর কোনো সমাধান পেতে পারি। আবার এটাও ভাবে, যদি বলি তাইলে অযথা ওরা টেনশন করবে, এমনকি আমাকে আর পড়তেও দিবে না। আমার তো পড়া লাগবে, সামনে পরীক্ষা। আমাকে এসব কিছু নিয়ে ভাবলে চলবে না। এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে রুমি। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দে রুমির ঘুমটা ভেঙে গেল। রুমি বিছানা থেকে উঠে পড়ল। উঠেই রুমি ঘড়ির দিকে তার চোখটা চলে গেল। ঘড়িতে দেখে প্রায় 4:45 মতো বাজে। রুমি চিন্তা করছে যে এত রাত্রে কী বা পড়ল। রুমি বিছানা থেকে নেমে তার ডাইনিংয়ের দিকে চলে গেল। ডাইনিংয়ে যেয়ে দেখে একটি ফুলের টব পরে ভেঙে গিয়েছে। চতুর্দিকে জানালা দরজা বন্ধ। এই ফুলের টবটা কেমন করে পড়ল? এর ভিতরে এই রুমির কানে আবারও সেই কান্নার আওয়াজ চলে এলো। রুমি তার 2 কানে 2 হাত ঢুকিয়ে দিয়েছে, দিয়ে শক্ত করে চেপে ধরে আছে, যাতে সেই কান্নার আওয়াজটা তার কানে না যায়। কিন্তু তার যেন কানের কাছে এসে কেউ একজন কান্না করতেছে। রুমি খুবই জোরে চিৎকার দিয়ে উঠে বলল, তুই আমার পিছু কেন ছাড়তেছিস না? আমার সামনে পরীক্ষা, আমাকে আর সমস্যা করিস না, দয়া করে আমাকে ছেড়ে দে। আমি সব থেকে বড় ভুল করেছি এই আয়নাটা এই ঘরে নিয়ে আসা, আমি আয়নাটা ভেঙে ফেলবো। তাই বলে রুমি আয়নাটার কাছে গেল। আয়নাটার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন রুমি কিছু একটার সঙ্গে বাড়ি খেয়ে নিচে পড়ে গিয়েছে। রুমি আয়নাটাতে হাত দিতে পারতেছে না। রুমি নিজেও জানে না সেই আয়নাটাতে কেন হাত দেওয়া যাচ্ছে না। রুমি কি করবে? সারা রাতে এভাবে কেটে গেল রুমি। পরের দিন সকালবেলা সেই স্কুলে যাওয়ার জন্য রওনা দিল। স্কুলে চলে গেল। ঠিক 6টার সময় তার স্কুল ছুটি হয়। বাসায় আসতে আসতে প্রায় 7টা বেজে গিয়েছে। রুমি বাসায় এসে বিছানায় বসে পড়ল। এরই ভিতরেই রুমির বাবা কল দিয়েছে। রুমি তার বাবার সঙ্গে কথা বলতেছে। কথা বলতে বলতে হঠাৎ করে আবারও সেই মেয়ের কান্নার আওয়াজ। রুমি যেন পাগলের মতো করে উঠল। রুমি চিৎকার দিয়ে বলতেছে, আমার কাছ থেকে চলে যা, আমি তোকে এই বাড়িতে রাখবো না, তুই এখান থেকে চলে যা। রুমির বাবা রুমিকে বলল, কি হয়েছে? কে তোর বাসায় আছে? কাকে চলে যেতে বলতেছিস? রুমি বলল, না বাবা, কাউকে না, এটা একটি মুভি দেখতেছি আমি, তাই বললাম। রুমির বাবা বলল, মুভিতে নাকি অন্য কোনো সমস্যা? যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে খুলে বল। রুমি বলল, না বাবা, আমার কোনো সমস্যা হয়নি, তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি এখনও ফোনটা রাখি। তাই বলে রুমি ফোনটা কেটে দিল, দিয়ে সে আয়নাটার কাছে চলে গেল। আয়নাটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে সেই মেয়েটা আয়নার থেকে যেন বেরিয়েছে, যে মেয়েটার কি ভয়ঙ্কর চেহারা। রুমি দেখে চিৎকার দিয়ে উঠে ওখানে পড়ে যায়। রুমি কিছুক্ষণ পরে তার জ্ঞান ফেরে। রুমি ওখান থেকে উঠে খুবই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। ঘর থেকে বেরিয়ে এসেই রুমি চিৎকার করে কান্না করতে লাগলো। রুমির কান্না তো কারো কান পর্যন্ত যায় না, কে বা শুনবে? তার আশেপাশে তো আর কেউই নেই, রুমি একাই থাকে। রুমি আর কি করবে? রুমি ওখান থেকে পালানোর চেষ্টা করে। পালাতে কিছুক্ষণ পরেই কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে রুমি মাটিতে পড়ে যায়। পড়ে যেয়ে মাটিতে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে রুমের জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে দেখলো রুমি তার রুমে শুয়ে আছে। রুমি খুবই দ্রুত উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে বলতেছে, আমি এখানে আবার কেমন করে এলাম? রুমি কি করবে? দৌড়ে আবারও পালানোর চেষ্টা করলো। ঘর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু বেরোতে পারে না,
কারণ জানালা দরজা সব কিছুই লাগানো। রুমি দৌড়িয়ে যেয়ে সেই আয়নাটির কাছে যেয়ে দাঁড়ায়। আয়নাটির কাছে দাঁড়িয়েই আয়নাটিকে বলল, আমাকে মুক্তি দে, আমাকে ছেড়ে দে, নাহলে আমাকে একদম মেরে ফেল। আমি এই মুখ আর কেমন করে কাউকে দেখাবো? আমি জানি না আমি এবার পরীক্ষা দিতে পারবো কিনা। তোর কারণে আমার সব কিছু নষ্ট হয়ে গেল। এসব কিছু বলেই রুমি যেন খুবই দ্রুত কিছু একটা দিয়ে আঘাত করলো সে আয়নাতে। আঘাত করার সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। 2 ভাগ হয়ে যাওয়ার পরে রুমি হঠাৎ করে যেন কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পরে রুমির জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে রুমি দেখলো সে শূন্যে ভেসে আছে। রুমি যেন অবাক হয়ে গিয়েছে। শূন্যে কিভাবে ভেসে থাকবে? এটা কিভাবে সম্ভব? রুমি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে আমাকে শূন্যে ভেসিয়ে রেখেছ? আমাকে ছেড়ে দাও, আমাকে নামিয়ে দাও। আমি এখান থেকে চলে যাবো, আর কখনো আসবো না এই এলাকায়। আমার পরীক্ষা দেওয়া লাগবে না, আমি আমার বাড়িতে চলে যাব। হঠাৎ করে গায়েবে একটি আওয়াজ সে রুমিকে বলল, তুই আমাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিস, আমাকে মারার চেষ্টা করেছিস, কিন্তু তুই এটা জানিস না, আত্মারা মরে না। আত্মারা লোকদেরকে মেরে ফেলে, কিন্তু আত্মারা মরে না। তুই যদি আমাকে মুক্তি দিতি তাইলে না হয় মেনে নেওয়া যেত। তুই আমাকে মারার চেষ্টা করেছিস, তুই আর বাঁচবি না, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। মেয়েটির কথাটা শুনে যেন রুমি অবাক হয়ে গিয়েছে। রুমি সারা শরীরটা যেন শিংড়ে উঠেছে। রুমি মেয়েটাকে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মারার চেষ্টা করিনি। আমি ওটা ভেঙে ফেললে তোমাকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তো জানি না ওটা ভাঙলে তোমার সমস্যা হবে। রুমি ওখানে কান্না করতে লাগলো। রুমির কান্না কে বা শুনবে? মেয়েটি খুবই ভয়ানকভাবে হাসিয়ে উঠল। হেসে রুমিকে বলল, তুই মাপ পাবি না, তোকে মরতেই হবে। তুই আমাকে যেমনভাবে মারার চেষ্টা করেছিস আমি ঠিক তোকে তেমনভাবেই মারার চেষ্টা করব। তুই বাঁচবি না, তোকে মরতেই হবে। রুমি কি করবে? রুমি শূন্যে ভেসে আসে, নামার অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। হঠাৎ করে রুমি ওখান থেকে ছিটকে যে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রুমি আর কথা বলতে পারে না। রুমি সজ্ঞানে আছে কিন্তু কথা বলতে পারতেছে না। রুমির মনে হচ্ছে কেউ একজন তার গলায় পাড়া দিয়ে ধরে আছে, কিন্তু সেই মেয়েটিকে তো দেখা যাচ্ছে না। রুমি তো ভাবতেছে যে সে হয়তো আর বাঁচবে না, রুমিকে মরতে হবে। মেয়েটি যেটা বলেছে এটাই করবে, রুমিকে মেরে ফেলবে। হ্যাঁ, মেয়েটি হঠাৎ করে কোথায় থেকে জানি লাফিয়ে এলো, এসে রুমির মুখে একটি থাবা বসিয়ে দেয়। রুমির মুখটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। রুমির মুখটা একদম নষ্ট করে ফেলে দেয়। তার কত বড় বড় নখ, এই নখগুলো দিয়ে রুমির সারা মুখটা হাসড়ে একদম নষ্ট করে দেয় রুমির মুখ। রুমি কি করবে? রুমি নিরুপায়। রুমি তার শরীরটাও নাড়াতে পারতেছে না। যদি সে শরীরটা নাড়াতে পারতো হয়তোবা তার জীবনটা বেঁচে যেত, কিন্তু রুমি তো তা করতে পারতেছে না। রুমি অনেক চেষ্টা করতেছে ওখান থেকে ওঠার, কিন্তু পারতেছে না। কিছুক্ষণ চেষ্টা করার পর রুমি যেন এখান থেকেই কিছুটা নড়তে পারলো। রুমি তার সারা শরীরে শক্তি দিয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওখান থেকে পালানোর জন্য দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে জানালার কাছে যে জানালার পাশেই একটি আয়না, ঠিক ওই একই রকম আয়না। আয়নাটা দেখে যেন রুমি আবারও থমকে গিয়েছে। এই আয়নাটা তো আমি ভেঙে ফেলেছি, কেমন করে আবার এলো এখানে? এসব কিছু ভাবতে ভাবতেই রুমি দেখলো সে আয়নাতে বন্দি হয়ে গিয়েছে। রুমি আয়না থেকে বেরোতে পারতেছে না। তারপর থেকে রুমির আয়নাটার ভিতরেই বন্দি হয়ে আছে। রুমি বের হতে পারে না। রুমি ওই আয়নাটার ভিতর থেকেই কান্না করে। রুমি আর কি করবে? রুমি আর কিছুই করতে পারে না। সে আয়নাটা তাকে বন্দি করে নিয়েছে। রুমি আয়নাটা থেকে যে আর কোনোদিন বেরোতে পারেনি। তারপর থেকে সেই বাড়িতে সেই আয়নাটা পড়ে আছে, শুধুমাত্র তার স্মৃতি কিছু আর রুমির সেই আত্মাটা।
ওই আয়নায় বন্দি হয়ে আছে আজ পর্যন্ত। সেই বাড়িতে যে যায় সে রুমির কান্নার আওয়াজ শুনতে পারে। অনেক দিন যাবৎ সেই বাড়িটা পড়ে আছে, সেই বাড়িতে আর কেউ যায় না। রুমির আত্মাটা সেই আয়নাতেই বন্দি হয়ে আছে। আয়নাটা ছেড়ে বেরোতে পারতেছে না রুমির আত্মা। প্রতি রাতে ঠিক 12টার পর থেকে 4টা পর্যন্ত রুমি আত্মাটা ভয়ানকভাবে কান্না করে সেই বাড়িতে। আয়নাটা থেকে তো বের হতে পারে না। আপনাদের কাছে আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি অসুস্থতার কারণে ঠিকমতো গল্পটি আপনাদেরকে উপহার দিতে পারলাম না, তাই দয়া করে কেউ কিছু মনে নেবেন না। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি ঘটনাটি অলরেডি অনেকটাই বড় করে ফেলেছি। এই ঘটনাটি আমি এত বড় করতে চাইছিলাম না, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো না। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে উপহার দিতে চেয়েছিলাম। ঘটনাটি বলতে বলতে প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। যাই হোক, আমি অনেক কথাই বলে ফেলেছি। সতর্ক, এই গল্পটি শোনার পরে যদি আপনার রাত 12টার থেকে 4টার ভিতরে ঘুম ভেঙে যায় তাইলে অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ভুলেও আয়নার দিকে তাকাবেন না। হয়তোবা সেই আয়নার ভিতর থেকে কেউ একজন আপনার জন্য অপেক্ষা করতেছে। হয়তোবা আপনি আয়নার সামনে দাঁড়ানো মাত্রই আপনাকেও আয়নাবন্দি করে নিতে পারে। তাই আপনারা সবাই সবসময় সতর্ক হয়ে থাকবেন। যাই হোক, এই ঘটনাটি আমারই নিজেরই লেখা। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আরেকটি কথা না বললেই নয়, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এরকম নতুন নতুন ঘটনা আপনাদেরকে আমি উপহার দিয়ে যাব নিয়মিত। যাই হোক, অনেকটাই কথা বলেছি, আমি আর কথা বাড়াবো না। এরকম কোনো যদি আপনার কাছে এই ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01961213560 আমাদের ইমেল অ্যাড্রেস ভূতেরবাড়ি00@gmail.com। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।